ভার্জিন লুক। প্রোটেকশন কিনেছ? হ্যাঁ, কিনেছি। দেখো, আবার গতবারের মতো এবার আবার যেন ভুল করে নিদের বাড়িতে ফেলে এসো না। না না, বাড়িতে ফেলব কেন, আমি তো পার্সে নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি এসো, বাড়িতে কেউ নেই। এত দেরিই বা করছো কেন বুঝতে পারছি না। বাইকটায় তেল ভরা ছিলাম, তোমার বাড়ির সামনে পেট্রোল পাম্পটা থেকে। আচ্ছা। অতপর ফোনটা ডিসকানেক্ট করে বিছানার পাশে রেখে সুদীপ্তর পছন্দের ড্রেস পরে নিল তিয়াশা। ৩ মাস আগে এক সোশ্যাল সাইটে আলাপ হয়েছিল তাদের। সুদীপ্ত এক ফটোগ্রাফি পেজে দারুণ সব ছবি দেখে মুগ্ধ হয়েছিল তিয়াশা। আর তাই পেজের ইনবক্সে মেসেজ করে সুদীপ্তর সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিল সে। সুদীপ্তকে দিয়ে নিজের কিছু ছবি তোলাতে চায় সে। সুদীপ্ত তাই কথা বলেছিল তার সাথে। প্রথম দিন কথা বলার পরেই তিয়াশা সুদীপ্তকে জানিয়েছিল সে সুদীপ্তর ডাই হার্ড ফ্যান। প্রথমে যথেষ্ট অবাক হয়েছিল সুদীপ্ত। ফ্যান হবার মতো কি এমন করেছে সে বুঝতে পারছিল না। তবুও তিয়াশার তার জন্যে পাগলামো তাকে আকৃষ্ট করেছিল তিয়াশার প্রতি। সুদীপ্তর তাই লোহার ন্যায় তিয়াশা নামক চুম্বকের দিকে আকর্ষিত হচ্ছিল একটু করে। সুদীপ্তর পছন্দের নারী মূর্তির মতো হুবহু ছিল তিয়াশা। সুদীপ্তর ভরসা মেয়ে পছন্দ নয় একেবারে। শুধু ভরসা কেন, সুমুখশ্রী তন্নিও পছন্দ নয় তার। আর তাই মডেলদের ফটোগ্রাফি করলেও আদতে তাদের ঘৃণার চোখেই দেখে সে। যদিও বা একটা সময় সুদীপ্তের পছন্দ ছিল ফর্সা, লম্বা, সুমুখশ্রী নারী, সে একটা সময় অবধি গুণের আগে দর্শনকেই প্রাধান্য দিয়েছে। আর তাই একটা সময় অরিত্রিকার সাথে সম্পর্কে জড়িয়েছিল। অরিত্রিকার মোহমোহী রূপে পাগল হয়েছিল সে ভীষণভাবে। অরিত্রিকাকে ঘিরেই ছিল কার গোটা পৃথিবী। কিন্তু অরিত্রিকার উচ্চাকাঙ্ক্ষাই ছিল তাদের সম্পর্ক ভাঙনের কারণ। অরিত্রিকা ছিল একজন পেশায় মডেল। সে তার রূপের পূর্ণ ব্যবহার করে সামনে এগোতে চাইত, কিন্তু ফটোগ্রাফার হওয়া সত্ত্বেও সুদীপ্ত কিছুতেই তা মেনে নিতে পারেনি। ফলে সুদীপ্তের কানে প্রায়ই আসত বিভিন্ন ধনী ব্যক্তির সাথে অরিত্রিকার ডেটিং রুমের খবর। মানতে পারত না সুদীপ্ত। লিভ ইন সম্পর্কে থাকার সময় তাই রোজ অশান্তি লেগে থাকত তাদের। সুদীপ্তকে তার এক ফটোগ্রাফার বন্ধু জানিয়েছিল অরিত্রিকা এক মেগা বাজেট সিনেমায় সুযোগের জন্যে এক প্রযোজকের সাথে হোটেল রুম শেয়ার করে। আর তাই সেদিন বাড়ি ফেরা মাত্রই অরিত্রিকাকে সুদীপ্ত সে কথা জিজ্ঞেস করলে। অরিত্রিকা তার অকপট স্বীকারোক্তিতে স্বীকার করে সব। মিথ্যে বলা পছন্দ নয় অরিত্রিকার। যে কাজ করে সে লজ্জিত নয়, সে কাজ করে সে লুকোবে কেন? আর তাই সে সমস্তটা স্বীকার করেছিল সুদীপ্তের সামনে। ক্ষমাও চেয়েছিল সে। অরিত্রিকা তাকে এটা জানিয়েছিল তার কোনো ইচ্ছেই ছিল না কাস্টিং কাউচে নাম লেখাতে, কিন্তু অভিনেত্রী হওয়ার স্বপ্নের কাছে শরীরটা তুচ্ছ মনে হয়েছিল তার। আর তাই নিজের উচ্চাকাঙ্ক্ষা সফল করতে সে নিজের শরীরটি বিলিয়েছে প্রযোজনের সামনে। কারণ সে চায়নি সেই একই কাজ করে তার থেকে কম প্রতিভাশালী কেউ সেই সুযোগটা কেড়ে নিক তার কাছ থেকে। সে আসলে বিমর্ষ হয়ে পড়েছিল অডিশনের রিজেক্ট হতে হতে। সত্যি শোনার সাহস ছিল না সেদিন সুদীপ্তর। নিজের ভালোবাসার মানুষকে অন্যের বিছানায় কিভাবে সহ্য করবে সে? অরিত্রিকা কিভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে বুঝতে পারছিল না সুদীপ্ত। সে বুঝতে পারছিল না তার এবং অরিত্রিকার সম্পর্কের থেকে অরিত্রিকার উচ্চাকাঙ্ক্ষা কিভাবে প্রাধান্য পেতে পারে অরিত্রিকার কাছে। অরিত্রিকা বারবার ক্ষমা চেয়েছিল তার কাছে সেদিন। সুদীপ্তর পা ধরে সেদিন কেঁদেছিল মেয়েটি পাগলের মতো। কিন্তু সুদীপ্ত বুঝতে চায়নি তার কথাগুলো। কিভাবেই বা বুঝবে? সে যে অরিত্রিকাকে বড্ড বেশি ভালোবাসে। ভালোবাসার ভাগ যে কাউকে দেওয়া যায় না। ভালোবাসার মানুষটির সবকিছুর প্রতি অধিকার যে তার চাই। আর তাই উত্তেজিত হয়ে পড়েছিল সেদিন। সুদীপ্ত নিজেকে সামলাতে পারেনি। অরিত্রিকার গায়ে তাই হাত তুলেছিল। বেল্ট দিয়ে পাগলের মতো মেরেছিল অরিত্রিকাকে। সেই দিনের পর থেকে অরিত্রিকারও মনে হতে থাকে সুদীপ্ত তার উন্নতির পথে বিশাল বড় বাধা। তাই একদিন সে সুদীপ্তকে জানিয়েছিল তাদের সম্পর্ক ভাঙতেই হবে। সেদিন থেকেই ফর্সা সুন্দরী নারীমূর্তির প্রতি চরম ঘৃণা তার। ঘৃণা হওয়াটাই যে স্বাভাবিক ছিল। আর তাই নিজের পছন্দের নারীমূর্তির ক্রাইটেরিয়া পরিবর্তন করে সে। নিজেদের বন্ধুগোত্রে তাই সে বলতে থাকে, ফর্সা মেয়ে মানেই চরিত্রহীনা বুঝলি? শালীরা নিজেদের রূপ কাজে লাগিয়ে যা খুশি তাই করে বেড়ায়। ফর্সা মানেই বেশ্যা বুঝলি? তিয়াশার বাহ্যিকতা একেবারেই ছিল অরিত্রিকার উল্টো। অরিত্রিকার মতো মোহময়ী রূপ ছিল না তার, বরং তার গায়ের রং শ্যামবর্ণের তুলনায় অনেক বেশি চাপা ছিল। তার শারীরিক গঠনও অরিত্রিকার মতো ওয়েল মেনটেন্ড ছিল না, বরং ছিল অনেকটা ঢিলেঢালা। ৩৪ সাইজের কোমরের অধিকারিণী সে। আর তাই সুদীপ্তর তার প্রতি জন্মেছিল বিশ্বাস। আর তাই একদিন সে নিজেই প্রেমের প্রস্তাব জানিয়েছিল তিয়াশাকে।
সুদীপ্তর মতো সুদর্শন পুরুষের কাছ থেকে ফেরায়নি তিয়াশা। তিয়াশা যে বরাবরই চাইত তার প্রেমিক হোক ভীষণ রকম হ্যান্ডসাম, কারণ তার বিশ্বাস হ্যান্ডসাম ছাড়া কেউ তাকে শরীর সুখ দিতে পারবে না। তিয়াশার কাছে প্রেম মানে শরীর সুখটাই বুঝত সে ভাবত শরীর সুখ না হলে কিছুতেই টেকে না সম্পর্ক। তার বান্ধবীদেরও সে কথা বলত সে। তার এক বান্ধবী তাই একবার রেগে তাকে বলেছিল, হ্যারি তিয়াশা, তোর মাথায় কি সেক্স ছাড়া কিছুই ঘোরে না? শোন ভাই, সেক্সটাই সব না, ওটা ছাড়াও ভালোবাসা হয়, আর সেই ভালোবাসা অনেক বেশি শক্ত হয়। শারীরিক সম্পর্কটা সম্পর্কের অংশ মাত্র, ওটাই কিন্তু সম্পর্ক নয়। ওটাকেই যারা সম্পর্ক ভাবে তাদের পরিণতি মার্মিক্ত। তিয়াশা তাকে হেসে বলেছিল, তাহলে শরীর সুখ দিতে না পারলে ডিভোর্স হয় কেন? তার সেই বান্ধবীটা তিয়াশার এহেন মনোভাব দেখে তার সাথে বিচ্ছিন্ন করে সব সম্পর্ক। তার মনে হয়েছিল তিয়াশার হয়তো মানসিক সমস্যা আছে। তিয়াশাকে সে বোঝাতেও চেয়েছিল, কিন্তু তা বোঝেনি তিয়াশা, বুঝতে চায়ওনি। সুদীপ্তর সাথে সম্পর্কে আসার আগে তাই একাধিক পুরুষ সঙ্গ সে করেছে নিজের শারীরিক তৃপ্তির জন্যে। সে একই কারণে সম্পর্ক শুরুর ২ মাসের মধ্যে ফাঁকা বাড়িতে এক প্রকার জোর করেই সুদীপ্তকে সে বাধ্য করছে তার সাথে সহবাস করতে। যদিও বা সুদীপ্ত চেয়েছিল সম্পর্ক সম্পূর্ণ পরিণতি পেলেই সে আসবে শারীরিক সম্পর্কে, কিন্তু তিয়াশার যা তা মঞ্জুর নয় একেবারেই। তার যা চাই তা এখনই চাই, আর তাই তিয়াশার জেদের কাছে হার মেনেছিল সুদীপ্ত। তিয়াশার ইচ্ছেতেই তাই আজ তাকে হাজির হতে হলো তার বাড়িতে। তিয়াশার বাড়ির কলিং বেল বাজানো মাত্রই তিয়াশা সুদীপ্তর পছন্দের পোশাক পরে দরজা খুলল। তিয়াশার লাস্যময়ী অবতার দেখে আজ মন্ত্রমুগ্ধ সুদীপ্ত। তিয়াশা তার কলার ধরে নিয়ে গেল ভেতরের ঘরে। দুজনে মিলে মদ্যপান করল অনেকক্ষণ। তিয়াশার মা বাবা ৩ দিনের জন্য বাইরে গিয়েছে। মদ্যপানের পর তারা কাটালো এক ঘনিষ্ঠ মুহূর্ত। সুদীপ্ত প্রোটেকশন ব্যবহার করতে চাইলেও তিয়াশা বাধা দিল তাতে। ৩ দিনই সে কাটিয়েছিল তিয়াশার বাড়িতে। সুদীপ্ত বাড়ির লোকদের বলেছিল সে এক ফটোগ্রাফি প্রজেক্টের জন্য বাইরে যাচ্ছে। বাড়ির লোকও তাই সন্দেহ করেনি তাকে। সুদীপ্তের সাথে শারীরিক উন্মাদনায় প্রতিদিনই তাই মেতে উঠত তিয়াশা। সুদীপ্ত যেন তাকে পাগল করে তুলেছিল। এর আগে কোনো পুরুষ তাকে এতখানি শারীরিক তৃপ্তি দিতে পারেনি। যদিও বা সুদীপ্তর পাশাপাশি আরও অনেক পুরুষের সাথে বন্ধুত্বের নাম দিয়ে শারীরিক সম্পর্কে মেতে ওঠে সে। অনেককে তো সে বেস্ট ফ্রেন্ড কিংবা দাদা হিসেবেও পরিচয় করিয়ে দিয়েছে সুদীপ্তর সাথে। সুদীপ্ত যেহেতু সব সম্পর্ককেই সমানভাবে সম্মান করে, তাই তিয়াশাকে কখনো সন্দেহ করেনি সে। ৩ দিন পর তিয়াশার মা বাবা বাড়ি ফেরার আগেই নিজের বাড়িতে ফিরে আসে সুদীপ্ত। তিয়াশার সাথে এই ৩ দিন এক মায়াবী সময় কাটায় সে। তিয়াশা যেন তার জন্যে পাগল পাড়া হয়ে পড়ে। সুদীপ্তকে ছাড়া যেন এক মুহূর্তও তার চলে না। প্রায়শই তারা সময় কাটাতে থাকে বিভিন্ন হোটেলে। আজ প্রায় ৭ মাস বয়স তাদের সম্পর্কের। হঠাৎ তিয়াশা সকালে তাকে ফোন করে একরাশ উৎকণ্ঠা নিয়ে বলল, সুদীপ্ত, আমার পিরিয়ড স্কিপ করে গিয়েছিল ৩ মাস। আমার তাই খুব টেনশন হচ্ছিল, আর প্রেগ টেস্ট কিট দিয়ে টেস্ট করায় পজিটিভ এসেছিল রিপোর্ট, কিন্তু আরও শিওর হওয়ার জন্য টেস্ট করিয়েছিলাম ক্লিনিকে গিয়ে। রিপোর্ট পজিটিভ এসেছে। কি করব আমি সুদীপ্ত? আমি যে কোথাও মুখ দেখাতে পারব না। এতটা দেরি হয়ে গেছে যে বর্ষানো সম্ভব নয়। সুদীপ্তর সামনে কান্নায় সেদিন ভেঙে পড়েছিল তিয়াশা। সে এই কমাসে খুব ভালো মতোই চিনতে পেরেছিল সুদীপ্তকে। সুদীপ্ত যে কতটা ইমোশনাল সেটা কি ভালো করেই জানত তিয়াশা। সে এটাও ভালো করেই বুঝতে পেরেছিল সুদীপ্তর মতো কেউ তার জীবনে না এলে তার পক্ষে সম্ভব নয় তার বহুগামিতা বজায় রাখা। সুদীপ্তর মতো তার ওপর এতখানি বিশ্বাস আর কেউ করে না। তিয়াশার মুখে কথাটি শোনার পর সুদীপ্তর মনে যেন আনন্দের জোয়ার বয়ে গেল। সুদীপ্ত তার কথা শুনে হেসে বলল, বর্ষণ কেন করব পাগলি? ও আমাদের ভালোবাসার চিহ্ন। ওকে যে আনতেই হবে পৃথিবীতে। তিয়াশা জানত সুদীপ্ত এটাই বলবে, আর তাই এক শুভ দিন দেখে তিয়াশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হল সুদীপ্ত। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি আপলোড করে ওপরে খুব সুন্দর করে সে ক্যাপশনে লিখল, বাহ্যিকতা নয়, আসল সৌন্দর্য তাকে মানুষের মনে। সেই সুন্দর যার মন সুন্দর। সুদীপ্তর বিয়ের ছবি দেখে চোখ ভিজল অরিত্রিকার। সে জানত সুদীপ্ত সম্পর্কে জড়িয়েছে অন্য কারো সাথে। সে জানত সুদীপ্ত তাকে ঘৃণা করে। সে জানত সম্পর্ক শেষ তাদের পুরোপুরি। তবু সুদীপ্তকে আজ অন্য কারো হতে দেখে চোখ ভিজল তার।
সুদীপ্তকে অন্য কারো হতে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করতে করতে দুফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল তার। নিজেকেই নিজে প্রশ্ন করল, আজ কি সুদীপ্তর পাশে আমি দাঁড়াতে পারতাম না? এত বৈভবে খ্যাতি থেকেও কি আমি সেই সুখ পেতাম, যে সুখ আমি পেতাম সুদীপ্তের 1 BHK ফ্ল্যাটে সুদীপ্তের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে? আজ এত পুরুষের হার্টথ্রব হয়েও কি সেই আনন্দটা হয় যেটা সুদীপ্তের এক ছোট্ট প্রশংসায় পেতাম? তার মনের মণিকোঠা থেকে উত্তর আসে, না। সে বুঝতে পারে উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে সুদীপ্তর বিশ্বাস ভাঙাটা তার ভুল হয়েছে। হয়তো ভুল নয়, এক তীব্র অন্যায় হয়েছে, যা ক্ষমার অযোগ্য। কিন্তু কি আর করার, সুদীপ্ত আজ অন্য কারো। তার কাছে ফিরে যাওয়ার ক্ষমতা বা রাস্তা কোনোটাই তার আজ নেই, কারণ সে নিজের উচ্চাকাঙ্ক্ষার কাছে বিসর্জন দিয়েছিল নিজের ভালোবাসাকে। অরিত্রিকার মেকআপ করে বেরোতে দেরি হচ্ছে দেখে অরিত্রিকার অ্যাক্ট্রেস সুপর্ণা আসে তার কাছে। সুপর্ণা এই রঙিন মায়াবী সুসজ্জিত গ্ল্যামার দুনিয়ায় তার একমাত্র বান্ধবী। তার চোখে জল দেখে সুপর্ণা তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে অরিত্রিকা? আর কত বছর নিজের পাপের প্রায়শ্চিত্ত করবি তুই? অতীতটাকে ভুলে যা প্লিজ, সুদীপ্ত তো তোকে মনেও করে না। অরিত্রিকা একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিভাবে মনে করবে সুপর্ণা? দোষটা তো আমারই ছিল, ওর না। বুঝতে পারিনি জানিস, নাম যশ ছাড়া বাঁচা গেলেও ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। আজ তাই সুদীপ্তর বিয়ের হতে দেখে নিজেকে সামলাতে পারছি না। বারবার মনে পড়ে যাচ্ছে ওর সাথে কাটানো সময়গুলো। বিয়ে হয়ে গেছে? এত তাড়াতাড়ি? কি বলিস তুই? অরিত্রিকা তিয়াশা এবং সুদীপ্তর বিয়ের ছবিটা সুদীপ্তর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বের করে সুপর্ণার হাতে দিল। সুপর্ণার নজর তিয়াশার ছবির দিকে পড়তেই সুপর্ণা হেসে বলল, এই মেয়েকে বিয়ে করার ছিল তো? তোকে দিয়ে কি সমস্যা ছিল? এ তো পাক্কা। থাক, আর বললাম না, মুখে গালাগালি আসছে ওর কথা মনে পড়লে। অরিত্রিকা চোখের জল মুছে অবাক হয়ে সুপর্ণার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মানে? সুপর্ণা কটাক্ষের হাসি হেসে বলল, তোর মনে আছে অরিত্রিকা, আমি আমার এক কাকার ছেলের গল্প করেছিলাম যে সুইসাইড করেছিল? হ্যাঁ, এই মেয়ে সেই মেয়ে। আমার ভাইটাকে দিনের পর দিন ঠকিয়েছে। ওর ছেলে চাই, নিত্য নতুন ছেলে যে ওকে শারীরিক তৃপ্তি দিতে পারে। শহরের নামী ইন্ডাস্ট্রিয়ালিস্ট অক্ষর গাঙ্গুলির মেয়েও করেছিল ওর নামে কেসে, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার। কিচ্ছু লাভ হয়নি জানিস। আমাদের দেশে ভালো মেয়েরা বিচার পায় না, আর এই কালনাগিনীগুলো আইনের অপব্যবহার করে। ওর সুদীপ্তকেও শেষ করে দেবে। মেয়েটা তো এতটাই জঘন্য যে যাকে দাদা বলে তার সাথেও বেড শেয়ার করতে দুবার ভাবে না, নিজের পিসির ছেলের সাথেও। তবে কি জানিস তো, মেয়েটার বাহ্যিকতা দেখে সবাই ওকে সতীলক্ষ্মীই ভাবে, কারণ সমাজ সুন্দরীদের চরিত্রহীনা ভাবলেও এদের কিন্তু ভাবে না। এরা যে ভার্জিন লুক নিয়ে নন ভার্জিন কাজকর্ম করে বেড়ায়, আর সবার সাথেই শারীরিক সম্পর্কের সময় মিথ্যে চিৎকার করে ভার্জিন সত্তার অভিনয় করে। সব কিছুরই তো অ্যাডভান্টেজ আছে, এরা সেটাই ব্যবহার করে। কি জানিস তো, সুদীপ্তর টাইমলাইনে দেখতাম ও আমাদের মতো সো কল্ড ফর্সা সুন্দরী নিয়ে অনেক বিতর্কিত মন্তব্য করত। বলতো আমরা চরিত্রহীনা। ওর দিক থেকে ওর ভাবনা হয়তো ঠিক, কিন্তু ও জানে না যে রূপ দিয়ে কখনো চরিত্র বিচার করা যায় না। আর কি, ও জানবেও না ওর পেছনে কত রঙ্গ দেখাবো এই মেয়ে। যাই হোক, বাদ দে, কি আর করবি, তোরও কিছু করার নেই। চল, শট রেডি হয়ে গেছে। নিজের ভালোবাসার মানুষের এহেন পরিণতি দেখে নিজেকেই যেন আর ক্ষমা করতে পারছে না অরিত্রিকা। তার আজ কেবলই মনে হচ্ছে সুদীপ্তর এহেন পরিণতির যেন সে ছাড়া আর কেউই দায়ী নয়। তার তাই আজ মনে হতে লাগল সবকিছু ছেড়ে সুদীপ্তর কাছে এক ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে এই পাঁকের থেকে তাকে টেনে তুলতে। সব সত্যি জানার পরেও সে কিভাবে চুপ করে থাকবে বুঝতে পারছিল না, কিন্তু কি করবে সেটাও যে তার জানা ছিল না। তাই নিজেকে দায়ী করে নিজেকে দোষী ভাবা ছাড়া তার যে আর কিছুই করার নেই। তার হাতে কোনো প্রমাণও নেই যা সে সুদীপ্তর সামনে তুলে ধরে সুদীপ্তকে বাঁচিয়ে নেবে। কান্নায় আজ ভেঙে পড়ল অরিত্রিকা, চরমতম আত্মগ্লানিতে। আজ এই নাম ঐশ্বর্য তার কাছে বিষের ন্যায় হতে লাগল। সুদীপ্তর ছবি বুকে জড়িয়ে সে অশ্রু ভেজা গলায় বলে উঠল, আমায় ক্ষমা করে দাও সুদীপ্ত, আমায় ক্ষমা করে দাও। তোমার এহেন পরিণতি যে আমি চাইনি। আমি বুঝতে পারিনি আমার উন্নতির জন্যে আমাকে তোমার জীবন নষ্ট করতে হবে।